প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুভেচ্ছা জ্ঞাপন করে যে বিষয়টা প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে আহ্বান করেছি, সেটা হচ্ছে যে সম্প্রতি রাজ্যের বিধানসভা অধিবেশন হয়ে গেল 3 দিনের, মাত্র 3 দিনের বিধানসভা অধিবেশন। সেই বিধানসভা অধিবেশনে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার একাধিক সদস্য, ওনাদের যে পরিবেশিত বিভিন্ন বিষয়ের যে তথ্যগুলো, সেগুলি একদিকে যেমন তাদের যে ব্যর্থতার নজির উঠে এসেছে, অন্যদিকে রাজ্যবাসী আতঙ্কিত হয়েছে সেই তথ্যগুলি থেকে। এবং এর সাথে আমি এগুলিতে আসার আগে আমি এটাও উল্লেখ করতে চাই যে সম্প্রতি সম্ভবত গত 16 জানুয়ারি পুলিশ সপ্তাহের সূচনার যিনি সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত যে বক্তব্য পেশ করেছেন, এটা রাজ্যবাসীর নয় আমাদেরও অবাক করে দিয়েছে যে এত অসত্য তথ্য উনি কিভাবে পরিবেশন করেন। আমি সেই সম্পর্কিত বিষয়ে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুখ্যমন্ত্রীর বিধানসভায় যে ফিরিস্তি, যেটা তাদের সরকারে আসীন হওয়ার পূর্বে এবং আসীন হওয়ার পর তাদের ঘোষণা ছিল নেশা মুক্ত ত্রিপুরা করা। কার্যত মুখ্যমন্ত্রীর যে বিবৃতি, সেই বিবৃতিতে উঠে এসেছে রাজ্যটা আজকে এই সময়ের মধ্যে নেশার সাগরে ভাসছে। এবং এই ক্ষেত্রে যে নেশা সামগ্রী উদ্ধার সহ যে নেশা পাচারকারী বা নেশার ব্যবসায়ী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই ক্ষেত্রে যে তথ্যটা দেওয়া হয়েছে, এটাও এক কথায় বলা যায় যেটা সিন্ধুর মধ্যে বিন্দু মাত্র। এটাকে আমি ধরে নিলাম যে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা বিধানসভায় পরিবেশিত তথ্যটাই সত্য, তাহলেও যে ভয়ানক চিত্রটা ফুটে এসেছে এটা আড়াল করার আজকে আর কোনো অবস্থানই নেই। উনি এটা উল্লেখ করেছেন, এটা উল্লেখ করতে গিয়ে এটা উল্লেখ করেছেন যে এই নেশা ফলে একটা বড় অংশের ছেলে মেয়ে আজকে ক্রমশ মারণ রোগ এইডসে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং ক্রমশ এটা বাড়ছে। এটা স্বীকার করে নিয়েছেন। আমরা আগে আমাদের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে আমরা উল্লেখ করেছিলাম 2018 সালের পর পাল্লা দিয়ে এইডসে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং এর পেছনে অন্যতম কারণ হচ্ছে যে সিরিঞ্জে মাদক ব্যবহার করছে, একটা অংশের ছেলে মেয়ে মাদক ব্যবহার করছে এবং এর ফলেই এইডসে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং এতে মৃত্যুও বেড়ে গেছে। এবং মৃতদের মধ্যে একটা অংশ হচ্ছে ছাত্রছাত্রী, তরুণ সম্প্রদায়, যেটা রাজ্যবাসীকে ভাবিয়ে তুলছে। আমরা এখান থেকে একটা প্রশ্ন রাখতে চাই। মুখ্যমন্ত্রী আবারও বিধানসভায় বলেছেন যে আমরা নেশা মুক্ত রাজ্য করতে চাই। তো নেশা মুক্ত রাজ্য করার কি এটাই এই যে ব্যবস্থা চলছে, সেই ব্যবস্থাটা কি নেশা মুক্ত রাজ্য করার লক্ষ্য? এত নয়। কারণ উনি বলেছেন যে এত গ্রেপ্তার হয়েছে, তো গ্রেপ্তার হয়েছে, আমি বলতে চাই এরা কারা?
অধিকাংশই হচ্ছে গাড়ির চালক, হ্যান্ডিম্যান, আর বড় জোর হচ্ছে 5টা 10টা ট্যাবলেট সরবরাহকারী, কিছু গাঁজার পুটলা সরবরাহকারী, এই সমস্ত কিছু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং তাদেরও একটা বড় অংশই হচ্ছে যাদের পেছনে ছাপটা হচ্ছে শাসক দলের ছাপ। এর ফলে গ্রেপ্তার হলে পরেও সহজেই তারা ছাড়া পেয়ে যাচ্ছে। আর আসল কারবারি যারা, তাদের দিকে স্পর্শ করতে পারছে না। আমরা সেই জায়গায় দেখছি, শুধু এটা আমাদের কথা নয়, আপনারা জানেন, আপনারা খবর প্রকাশিত করেছে যে সম্প্রতি কিছুদিন আগে আমাদের দেশের ইডি রাজ্য সরকারের অগোচরে রাজ্য পুলিশকে না জানিয়ে রাজ্যে তারা তল্লাশি চালিয়েছিল। কিছু কিছু ওই নিশানা করা লোকের বাড়ি ঘরে তারা তল্লাশি চালিয়েছিল, নেশা কারবারি যারা। তাদের মধ্যে একটা বড় অংশই হচ্ছে শাসক দলের ছত্র ছায়ায় লালিত পালিত, শাসক দলের কোন না কোন শাখা সংগঠনের নেতা, তাদের একটা বড় অংশ। এমনকি পুলিশেরও একটা অংশ জড়িয়ে গেছে নেশা কারবারে। উত্তর জেলায় কিছুদিন আগে এক পুলিশ কর্মীকে সাসপেন্ড করতে হয়েছে নেশা কারবারে জড়িত থাকার ফলে। এই হচ্ছে, আর আমরা দৃঢ়তার সাথে বলতে চাই যে রাজ্য সরকার প্রকৃত নেশা কারবারিদের সরকার এবং শাসক দল আড়াল করে রাখছে। তাদের টিকিও স্পর্শ করছে না। কারণ তাদেরকে যদি স্পর্শ করা হয়, একটা কথা আছে, কান টানলে মাথা চলে আসে, ফলে সেখানে আতঙ্ক আছে। মাথারা চলে আসে কিনা সে আতঙ্কের ফলেই এটা করে উঠছে না। এটা আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? নেশাসক্ত রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা আজকে অন্যতম জায়গা করে দিয়েছে। আমাদের রাজ্যে সরকারি হিসাব মতো 64% পুরুষ নেশাগ্রস্ত, 90% বেকার, যারা হতাশ হয়ে নেশার কবলে পড়েছে। এবং তাদের স্বীকারোক্তি, যে সমীক্ষক সংস্থার কাছে তাদের স্বীকারোক্তি, নেশা সামগ্রী আজকে সহজলভ্য হয়ে গেছে। সেই সহজলভ্যতার কারণে তারা সহজে এগুলির প্রতি আকৃষ্ট হচ্ছে। সহজলভ্য তো সরকার করে দিচ্ছে। বেআইনি নেশা সামগ্রী অবাধে যেমন আমাদের রাজ্যে আসছে, আমাদের রাজ্য হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে পাচার বাণিজ্যে এই রাজ্যটাকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে, তেমনি সরকারি উদ্যোগে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় মদের দোকান তৈরি করে দেওয়া হয়েছে এই সরকারের আমলে। সেখানে বিধানসভায় আরো যেটা তথ্য দিয়েছে, আমি সব বিষয়ে যেতে চাইছি না, বেকারদের প্রশ্নে যে তথ্য দিয়েছে, এতে দেখা গেছে কি আমাদের রাজ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি, নেট, স্লেট, এই সমস্ত যারা ডিগ্রিধারী তাদের একটা বড় অংশ বেকার। মুখ্যমন্ত্রী স্বীকারোক্তি অনুযায়ী 1230 জন, যেখানে আমাদের রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক প্রয়োজন, সেখানে নাকি মাত্র আছে 787 জন। অর্থাৎ যেখানে যে ইউজিসির যে নিয়ম অনুযায়ী 20 বা 25 জন ছাত্র পিছু একজন অধ্যাপক থাকার কথা, সেখানে আমাদের রাজ্যে অধ্যাপক হচ্ছে 110 জনে একজন। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল হকিকত বুঝতে গেলে শিক্ষকের পদ শূন্য হয়ে আছে 11,600-র বেশি শিক্ষকের পদ শূন্য। আমাদের স্কুলগুলির অবস্থা, 311টা সরকারি স্কুল, মাত্র একজন করে শিক্ষক দিয়ে চলছে। এর মধ্যে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে এডিসি এলাকায়, সেখানে সংখ্যাটা হচ্ছে 311-র মধ্যে 302টি স্কুল হচ্ছে একজন শিক্ষক দিয়ে চলছে। আপনারা জানেন সকলেই, বিদ্যাজ্যোতি প্রকল্প এখানে চালু করা হয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্পে সেখানে আজকে তো
হিমশিম খাচ্ছে ছাত্ররা, ছাত্রের অভিভাবকরা হিমশিম খাচ্ছে। সেখানে প্রয়োজনীয় শিক্ষক নেই, শিক্ষকের অভাব, ইংরেজি শিক্ষকের অভাব, পরিকাঠামো নেই। এই সমস্ত কিছু না করে সেখানে এগুলি চালু করে দেওয়া হয়েছে। এর ফলে একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাওয়ার পথে। সেখানে কৃতকার্য পড়াশোনা করতে না পারার ফলে ছাত্র ছাত্রীরা কৃতকার্য হতে পারছে না। এটা তো শুধু আমাদের অভিযোগ নয়, গত বছরের যদি আমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখি তাইলে এই চিত্রটা বেরিয়ে আসবে। আর অন্যদিকে আছে আর্থিক চাপ, ফলে সাধারণ নিম্নবিত্ত মানুষ বা গরিব অংশের মানুষ সেই স্কুলের সুযোগ নিতে পারছে না। এটা একটা অপরিকল্পিত উদ্যোগ। আমরা এই ক্ষেত্রে বলতে চাই যে আমরা অতীতেও দেখেছি, যখন এই রাজ্যে বামপন্থীদের সরকার ছিল, শিক্ষা ক্ষেত্রে সেই সময়ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। সেখানে জানেন আপনারা, একটা সময় সেখানে ওই মাতৃভাষার শিক্ষার কথা বলে ইংরেজি মাধ্যমে শিক্ষার সুযোগকে প্রাথমিক স্তরে বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে আমাদের তরুণ প্রজন্ম, সেই সময়কার তরুণ প্রজন্ম সেখানে মারাত্মক ভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল। তারা জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে যে উচ্চ শিক্ষার যে ক্ষেত্রগুলি, সেই ক্ষেত্রগুলিতে প্রবেশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। এটার সেই সময় রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। আমাদের রাজ্যে শুধু না, পশ্চিম বাংলায়ও সেই জিনিস করা হয়েছিল। সেই জিনিস করার ফলশ্রুতিতে পরবর্তী সময়ে সেই সময়কার সরকার এই প্রথাটাকে তুলে দিতে বাধ্য হয়েছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি যে কথায় কথায় এখানে রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার পূর্বতন সরকারের তুলনায়, আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে যেটা বলতে চাই যে শিক্ষার ক্ষেত্রে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে আজকে আমাদের রাজ্যে ঘটনা, কিন্তু গোটা দেশে সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে যে উচ্চ শিক্ষা ক্ষেত্রে আজকে ওই উগ্র ধর্মীয়করণ করার চেষ্টা, সেখানে গেরুয়াকরণ করার চেষ্টা, এগুলি আজকে সুপ্রিম কোর্ট স্বীকার করে দিতে বাধ্য হচ্ছে। আমাদের যে কেন্দ্রীয় সরকারের যে নূতন শিক্ষানীতি, এর ফলে স্কুলগুলিকে একত্রিতকরণের যে ব্যবস্থা চালু করা হয়েছে, এর ফলে আমাদের দেশে, আমাদের রাজ্যেও আজকে ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে। অন্যদিকে সরকার তথ্য দিয়েছে নিয়োগ দিয়ে, এটা তো একটা যে বলা যায় এটা ভয়ঙ্কর অবস্থা। সারা দেশে বেকারি সমস্যা বেড়েছে, আমাদের রাজ্য ভয়ঙ্কর ভাবে বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী আমাদের রাজ্যে যে বেকারের সংখ্যা হচ্ছে, যেটা ন্যাশনাল সার্ভিস পোর্টালের তথ্য, সেখানে হচ্ছে 3,15,104 জন বেকার। নথিভুক্ত করার এমন বেকারের সংখ্যাটা ধরলে 8 লক্ষাধিক। এর মধ্যে 1 লক্ষের উপর আছে আদিবাসী যুবক যুবতী বেকার। তফসিলি জাতির সংখ্যা আছে 76,000। এই ক্ষেত্রে সরকার এক এক সময় যে আমাদের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা তথ্য দিয়েছেন, নানা তথ্য দিয়েছেন। কখনো বলেছেন 17,000 চাকরি হয়েছে, কখনো বলেছেন 23,000 চাকরি হয়েছে, কখনো বলেছেন 30,000 চাকরি হয়ে গেছে। কার্যত গত বিধানসভায় সরকারি তথ্য বেরিয়ে এসেছে, তারা স্বীকার করে নিয়েছে মাত্র চাকরি হয়েছে 13,654 জন। এর মধ্যে একটা বড় সংখ্যকই হচ্ছে আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক চাকরি। সেই জায়গায় সেই চাকরির ক্ষেত্রে দেখা গেছে নানা অনিয়ম বিনিয়ম, নানা রকম আর্থিক বিষয় সহ নানা রকম বিষয় জড়িত। এর ফলে আমাদের রাজ্যের যুবক যুবতীদেরকে বঞ্চিত করে বহির রাজ্যের ছেলে মেয়েদেরও এই ক্ষেত্রে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে পিআরটিসি যে লাগু করাটা, এটা বাধ্যতামূলক না করার সুযোগে এগুলি করে দিয়েছে এবং বেরিয়ে এসেছে চাকরি ক্ষেত্রে দীর্ঘ 36টা। আমরা সেই জায়গায় বলতে চাই
যে আগের যে বামপন্থী সরকারের সময়ও চাকরি ক্ষেত্রে একটা দীর্ঘ সূত্রিতা ছিল, এগুলো অস্বীকার করার কোন রকম সুযোগ নেই। চাকরি ক্ষেত্রে দীর্ঘ সূত্রিতা ছিল, বিশেষ করে জব ফর্মের চাকরির ক্ষেত্রে একবার দুবার তিনবার এগুলি হয়েছে। এর ফলশ্রুতিতে নানা অনিয়ম বেনিয়ম হয়েছে এবং চাকরি ক্ষেত্রে নানা দুর্নীতির বিষয় সেই সময় উঠে এসেছিল। এবং শুধু দুর্নীতির বিষয় না, দলীয়করণ করার বিষয় সেই সময় উঠে এসেছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি কি চাকরির ক্ষেত্রে বলুন, শিক্ষার ক্ষেত্রে বলুন, আর অন্যান্য প্রশ্নে বলুন, দুর্নীতি সহ আমাদের সাধারণ আইন শৃঙ্খলা, সেগুলির প্রশ্নে রাজ্য সরকার বা বিজেপি দল সকল সময় উপমা টানে কি পূর্বতন সরকার। যে আমরা বলতে চাই, যে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই যে পূর্বতন সরকার এগুলি করেছিল বলেই তো জনবিচ্ছিন্ন হয়েছিল, মানুষের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল। জেহাদ ঘোষণার ফলশ্রুতিতেই তো আপনারা 2018 সালে আপনারা বিপুল ভাবে ভোটে জয়ী হয়ে সরকারে আসীন হয়েছিলেন। কিন্তু 7 বছরে রাজ্যের মানুষ আপনাদের কাছ থেকে কি পেল? ওই সময়ে যদি দুর্নীতি সহ অনিয়ম বেনিয়ম এই সবগুলি যদি ধরি আমরা, সেই সময় এই 7 বছরে সেই সময়গুলি বাঁচতে সময় নিয়েছিল 35 বছর। আর এই 7 বছরে যেভাবে আমাদের রাজ্যে অনিয়ম বেনিয়ম দুর্নীতি প্রতারণা এই সমস্ত বিশ্বাসঘাতকতা এই সমস্ত কিছু বেড়ে গেছে, এটা 7 বছরে সেই সময়কার চাইতে এই সময়ে এগুলি বেড়ে গেছে কয়েক গুণ বেশি। অন্যদিকে আইন শৃঙ্খলার প্রশ্নে আমি সেটা অল্প কথায় শেষ করবো। এর আগে যেটা বলে দিতে চাই, আজকে যারা এই উপমাগুলি দোষারোপ করছেন সেই সময়কার সরকারের সময়ের সাথে, এর সাথে শুধু বামপন্থী সরকারের সময়ের সাথে না, এরা উপমা দেন ওই কংগ্রেস টিউজেস পিরিয়ডের সরকারের সাথেও তারা উপমা দেন। কিন্তু আমি বলতে চাই, কংগ্রেস টিউজেস সরকারের সময়ে এটা তো স্বীকার করার কোনো উপায় নেই, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও 35,000-এর বেশি যুবক যুবতী সেই 5 বছরের সময়ে সরকারি চাকুরির ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষক কর্মচারীদের তাদের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে পে কমিশন লাগু করা হয়েছিল। আর এই ক্ষেত্রে যেটা বলতে চাই যে ওই সময়কার বা ওই বামপন্থীদের, বিশেষ করে তাদের চতুর্থ বামপন্থী সরকারের সময়ের পরবর্তী সময়গুলিতে যারা বিভিন্ন ধরনের যারা অপকর্ম দুর্নীতি অনিয়ম বেনিয়মের সাথে যুক্ত ছিল, নানা অভিযোগে অভিযুক্ত ছিল, তারাই তো আজকে এবং ওই কংগ্রেস টিউজেসের শাসনের সময়কালে যারা কিছু কিছু অনবর্তিত কাজের সাথে জড়িয়ে গিয়েছিল, তারাই তো আজকে বিজেপির সরকার এবং দলকে আলোকিত করে রেখেছে। আর ওই সময়ে যারা, আমি কংগ্রেস টিউজেসের সময়কার কথা বলতে চাই, সেই সময়ে যারা বলা যায় নানা অনবর্তিত ঘটনার বিরুদ্ধে সরকারি পরিচালনার দলে থেকেও, কংগ্রেস দলের ভেতরে থেকেও রাজ্যব্যাপী যারা প্রকাশ্যে তাদের এই সমস্ত অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আন্দোলন করে তুলেছিল, তারাই তো আজকে আমাদের জাতীয় কংগ্রেসের রাজ্য শাখার পরিচালনা করছে, নেতৃত্ব আছে। কি জবাব দেবেন বিজেপি দল? তার কি জবাব দেবেন? মুখ্যমন্ত্রী পুলিশ সপ্তাহে উনি বলেছেন আইন শৃঙ্খলা 23-এর তুলনায় অপরাধমূলক কাজ নাকি, অপরাধমূলক ঘটনা নাকি হ্রাস পেয়েছে 19% বেশি। আমি সেই ক্ষেত্রে খানিকটা তথ্য দিয়ে আপনাদের কাছে আজকে আলোচনার আমার বিষয়বস্তুটাকে শেষ করব। আমি 2024 সালের ডিসেম্বর মাসের গোড়ায় কেন্দ্রীয় সরকারের তথ্য থেকে জানা গেছে যে 11 মাসে রাজ্যে খুনের সংখ্যা ছিল 113টি, ধর্ষণ শ্লীলতাহানি
নারী ঘটিত অপরাধের সংখ্যা 1485টি, চুরি 145টি, অপহরণ 87টি, ডাকাতি 9টি। এক্ষেত্রে গন্ডাছড়া, কৈতরাবাড়ি, কদমতলা, পানিসাগর ইত্যাদি ঘটনা বাদে সাধারণ সংঘর্ষের ঘটনা 22টি। মুখ্যমন্ত্রী যে সপ্তাহে যে কদিন আগে 19.3% অপরাধ হ্রাসের কথা বলেছেন, সেক্ষেত্রে শুধু ডিসেম্বর মাসে রাজ্য সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর, সেই দপ্তরের তথ্য থেকে বেরিয়ে এসেছে খুন 5টি, আত্মহত্যা 9টি, অস্বাভাবিক মৃত্যু 22টি, চুরি ছিনতাই 26টি, অপহরণ 4টি, গার্হস্থ্য হিংসা 8টি। এমনকি চুরি ছিনতাই এগুলি হতে হতে ধর্মীয় স্থানগুলিও আজকে রেহাই পাচ্ছে না, সেখানেও অসংখ্য চুরির ঘটনা ঘটছে। তো এই হচ্ছে সাধারণভাবে আইন শৃঙ্খলার অবস্থা। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই, যা বলার জন্য আজকে আপনাদেরকে আমরা ডেকে নিচ্ছি, যে রাজ্যে একটা যে অবস্থা চলছে, এই অবস্থা থেকে রাজ্যের মানুষকে মুক্ত করতে গেলে পর রাজ্যটাকে এই লুটেরা যারা প্রতারণা করেছে রাজ্যবাসীর প্রতি, যারা ঠকবাজি করেছে, এদেরকে আর সরকারে রেখে রাজ্যের মানুষকে রক্ষা করা যাবে না। রাজ্যে কি নেশা মুক্ত রাজ্যই করা, আর বেকারদের কর্মসংস্থানই বলা, কৃষক কল্যাণ, শ্রমিক কল্যাণ, এগুলি আর কোনো মতেই সম্ভব না। এগুলি আমাদের শিক্ষা ক্ষেত্রে রাজনীতিকরণ যদি দূরীকরণ করতে হয়, নেশা মুক্ত যদি রাজ্য করতে হয়, তাহলে প্রথমেই দরকার কি পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া। অথচ কি ওই বামপন্থীদের সময়ে যেটা চালু হয়েছিল, যে আমাদের ওই মুখ্যমন্ত্রী যদি বলেন যে সরকারি তথ্য, আমি বলবো যে সরকারি তথ্যের মধ্যেও গরমিল আছে। কারণ পুলিশকে ওই বামপন্থী ফ্রন্ট সরকারের সময় থেকে পুলিশের মধ্যে একটা প্র্যাকটিস চালু হয়েছিল। সরকারের সময় বললে ভুল হবে, প্রধানত চতুর্থ বামপন্থী ফ্রন্ট সরকারের সময়কাল থেকে পুলিশ ইচ্ছাকৃতভাবে তাদের উপরের নির্দেশে থানা স্তরে সেখানে এফআইআর এন্ট্রি করতো না, জিডি এন্ট্রি করতো না। সেখানে অভিযোগ আসলে পর বলতো আমরা আসামি গ্রেপ্তার করিনি, ইনকোয়ারি করিনি, তারপর অভিযোগ লিপিবদ্ধ করব। এই প্র্যাকটিস এখনো চালু আছে। নারী নির্যাতনের ঘটনাও এখন সেভাবে অভিযোগ লিপিবদ্ধ করা হয় না। সেখানে অপহরণের ঘটনা লিপিবদ্ধ করা হয় না, নানা অজুহাত দেখিয়ে, আইনের গেরাকল দেখিয়ে সেখানে এগুলিকে না লিপিবদ্ধ করে ওই অপরাধের মাত্রা কমিয়ে দেখা হয়। অথচ এমন কোন দিন যায় না, খবরের কাগজে গত 7 বছরে এমন কোন দিন যায়নি যে ভারতবর্ষে যে অপরাধ নিয়ন্ত্রণের জন্য যে আইন আছে, অপরাধমূলক বিষয় নথিভুক্ত করার যে আইন আছে, সেই সমস্ত ঘটনা এমন কোনদিন যায়নি যে রাজ্যে বাদ আছে। নানা সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয়ে আসছে। দুর্নীতি ওই সময়ও যেমন ছিল, আমি এটা বলেছি যে এখন ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে। সম্প্রতি আমাদের রাজ্যের প্রভাতী সংবাদপত্রগুলিতে ধারাবাহিকভাবে প্রতিদিন তো নানা ক্ষেত্রে দুর্নীতির কথা বেরিয়ে আসছে। আমাদের জাতীয় সড়ক নির্মাণ সহ জল জীবন মিশন প্রকল্পে সেখানে কোটি কোটি টাকার দুর্নীতির তথ্যমূলক সংবাদ পরিবেশিত হয়েছে। রাজ্য সরকার না শাসক দল কারুর টু শব্দটি করার কোনো আজকে আর সুযোগ নেই। সেই সমস্ত খবর যদি আমরা ধরে নিচ্ছি সত্যি, নতুবা রাজ্য সরকার বা দপ্তরগুলি সেখানে প্রতিবাদ করত, ফলে এ থেকে রাজ্যটাকে মুক্ত
করতে গেলে পর এই সরকারকে ক্ষমতাচ্যুত করা ব্যতীত অন্য কোনো পথ খোলা নেই। ফলে এই ক্ষমতাচ্যুত করার যে লড়াই, সে লড়াই রাজ্যে জারি আছে। সেই লড়াইকে আরো বেগবান করার জন্য আমরা কংগ্রেস দল নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। সেই প্রস্তুতির অঙ্গ হিসাবে সারা দেশে যেমন এই ভয়ঙ্কর বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করার লড়াই চলছে, তারই অংশ হিসাবে আগামী 23শে জানুয়ারি আমাদের রাজ্যের যে মহিলা কংগ্রেস, সে মহিলা কংগ্রেস সর্বভারতীয় যে আমাদের যে এখন যে কর্মসূচি, সেটা হচ্ছে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান, তারই অঙ্গ হিসাবে ন্যায়ের দাবিতে মহিলাদের যে রাজ্যব্যাপী কনভেনশন কিশোরগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কনভেনশন থেকে মহিলা সুরক্ষা সহ রাজ্যের আইন শৃঙ্খলা, নেশা, এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা প্রতিবাদ আন্দোলন কর্মসূচি মহিলাদের নিয়ে সংগঠিত করার প্রয়াস নেব। এই ক্ষেত্রগুলিতে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা চাইছি। আপনারা এবং সিপিআই কিন্তু বিধানসভায় যখন বেতন বৃদ্ধি হলো বিধায়কদের, তখন আপনাদের 3 জন বিধায়ক বা বামেদের কোন বিধায়ক সেই বেতনগুলোকে ফিরিয়ে দিয়ে তার প্রতিবাদ করেনি, বা বেকারদের জন্য তখন আপনাদের কোনো অস্ত্র ছিল? মানে এটা কি এক প্রকার সাংবাদিক সম্মেলনী বেকারদের জন্য মায়াকান্না, আর এদিকে আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে বিধানসভায় আলোচনা? দেখুন, ব্যাপার হচ্ছে যে আমরা শুধু সাংবাদিক সম্মেলনে সীমাবদ্ধ। আমরা যে বিশেষ করে যুব জীবনের সমস্যা নিয়ে, বেকারিত্বের সমস্যা নিয়ে কংগ্রেস দল আমরা জাতীয় ক্ষেত্রে যেমন লড়াই আন্দোলন সংগঠিত করছি। আমি বামপন্থীদের কথা বলতে পারবো না, এখানে বলছি আমরা লড়াই আন্দোলন সংগঠিত করছি। আমরা যখন সরকারে ছিলাম, আপনারা জানেন, অবগত আছেন, আমি অতীত দিনের কথা বলতে চাই না, ইউপিএ সরকারের সময়ে পৃথিবী জুড়ে কঠিন অবস্থা ছিল, আর্থিক একটা কঠিন অবস্থার সৃষ্টি হয়েছিল ইউপিএ সরকারের সময়কালে। কিন্তু সেই সময়ে মনমোহন সিংজির, আমাদের যে প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকারটা কর্মসংস্থান বন্ধ করেনি, কর্মসংস্থান বেকারিত্ব 6% নামিয়ে এনেছিলেন, সীমাবদ্ধ রেখেছিলেন। নূতন কলকারখানা তৈরি করেছিলেন 1 লক্ষ। এই আন্তর্জাতিক ক্ষেত্রে মন্দাকে সেখানে রুখে দিয়েছিলেন। আমি বলেছি ওই কংগ্রেস টিউজেসে সরকারের সময়, আজকেই তো আমি উল্লেখ করছি, 35,000, সেই সময়ে 35,000 বেকার যুবক যুবতী সরকারি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে। এটা কি বেকার বিরোধী চেহারা? আমরা পরিষ্কার বলতে চাই এই ক্ষেত্রে, ওই বিধানসভার বিধায়কদের, মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি দিয়ে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আজকে যে আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের দিনে সেখানে মানুষের ক্রয় ক্ষমতা ক্রমশ কমে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুশি হতাম যদি রাজ্য সরকার বেতন ভাতা, বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির পাশাপাশি যদি আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি, আমাদের রাজ্যের সাফাই কর্মীরা যারা ন্যূনতম বেতন পায় তাদের বেতন ভাতা বৃদ্ধি, ওই সমস্ত ক্ষেত্রগুলিতেও যদি রাজ্য সরকার সচেষ্ট হতেন, তাহলে আমরা প্রকৃত অর্থে আমরা কিছুটা খুশি হতাম। দেখুন, এটা হচ্ছে যে সময় তো শেষ হয়ে যায়, মাত্র অধিবেশন গিয়েছে। সে অধিবেশনের পর আমাদের বিধায়কদের সাথে আমাদের দল তো নিশ্চয়ই কথাবার্তা বলবে। আমাদের যুবকদের যে সংগঠন আছে ওনারা কথাবার্তা বলবে। এর পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চয়ই সময়োচিত কর্মসূচি আমরা গ্রহণ করব। আমরা এক কথায় বলতে চাই যে আমরা কোনো মতেই আমরা ওই বেকারদের বা রাজ্যের অন্য অংশের কোনো অংশের মানুষের স্বার্থ উপেক্ষিত, এটা আমরা চাই না। কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক যে আজকে জীবন ধারণ করতে গেলে পর, সংসার প্রতিপালন করতে গেলে পর একটা ন্যূনতম যে মর্যাদা ভিত্তিক যে একটা বেতন ভাতা থাকা উচিত,
সেটার দিকে আমাদের নিশ্চয়ই নজর দিতে হবে, দৃষ্টি দিতে হবে। 23 জানুয়ারি বিশ্রামগঞ্জে ওই যে পুরনো যে এসডিএম অফিসটা ছিল, সেই এসডিএম অফিসের পাশে একটা হল আছে, সেই হলে সেখানে হবে। 26শে জানুয়ারি আমাদের এটা হবে কুমারঘাটে। সেটার মূলত থিমটা হচ্ছে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান। এটা নিয়ে আমাদের যে রাজ্যভিত্তিক যে তফসিলিদের যে সংগঠন আছে, সেই সংগঠনের রাজ্যভিত্তিক কনভেনশন।